কাল রাতে রান্নাঘরে যা ঘটেছে তা আমি কখনো ভাবতেও পারিনি। আমি রাত ৯টার দিকে রান্নাঘরে গিয়েছিলাম পরের দিনের জন্য আলু কুটতে। ছেলে তখন পড়াশোনা করছিল। হঠাৎ সে রান্নাঘরে এসে আমার পেছনে দাঁড়াল। বলল, মা, আমি পানি খেতে এসেছি। পানি খেয়ে যেতে যেতে হঠাৎ থেমে গেল। মা, তুমি এত রাতে কাজ করো কেন? আমি হাসলাম, তোর জন্যই তো বাবা। সে আস্তে আস্তে আমার কাছে এসে বলল, আমার জন্য এত কষ্ট করো কেন? তার কণ্ঠে অদ্ভুত এক আবেগ। আমি আলু কাটা বন্ধ করে তার দিকে তাকালাম। কষ্ট আবার কি? তুই তো আমার সোনা। সে আমার হাত থেকে ছুরি নিয়ে টেবিলে রাখল। মা, আমি আর পারছি না। আমি বুঝলাম না কি বলতে চাইছে। সে আমার ২ হাত ধরে বলল, আমি প্রতিদিন তোমাকে এভাবে নিজের জন্য কষ্ট করতে দেখি, আর আমার মন কেমন করে। কি তুই কি বলতে চাস? আমি জিজ্ঞেস করলাম। তার চোখে অশ্রু এসে গেল। মা, আমি চাই তুমি আর আমার জন্য কষ্ট না করো। আমি চাই তোমার যত্ন নিতে। আমি বললাম, তুই তো আমার যত্ন নিসই। না মা, সেভাবে নয়। আমি তোমার যত্ন নিতে চাই একজন স্বামী হিসেবে। আমার মাথা ঘুরে গেল। সে আমার কোমর জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। শুধু ছেলের মতো নয়, আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষের মতো। রান্নাঘরের টিউবলাইটের নিচে তার মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। সে আমার গাল স্পর্শ করে বলল, মা, তুমি যদি রাজি হও, আমি তোমাকে বিয়ে করব। আমরা এই বাড়িতেই নতুন জীবন শুরু করব। আমার হাত কাঁপছিল। সে আমার কাঁপা হাত নিজের হাতে নিয়ে বলল, ভয় পেজো না মা। আমি তোমাকে সারা জীবন সুখী রাখব। আলুর খোসা মেঝেতে ছড়িয়ে পড়েছিল, কিন্তু আমি শুধু তার চোখের দিকে তাকিয়েছিলাম, যেখানে এক অপরিচিত ভালোবাসার আগুন জ্বলছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা দাস। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম বিপ্লব দাস, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সীমা। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। সীমা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমি যেমন বলছিলাম, সেই রাতে আমার ছেলে রাহুল এমন কথা বলল যা শুনে আমার পা কাঁপতে শুরু করেছিল। কিন্তু তারপর যা হলো সেটাই আসল রহস্য। রাহুল হঠাৎ করে আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি কি জানো এই বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে? আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? মা, গত কয়েকদিন আমি রাতে অদ্ভুত শব্দ শুনছি। মনে হচ্ছে কেউ যেন আমাদের বাড়ির চারদিকে ঘুরে বেড়াচ্ছে। রাহুলের কণ্ঠে ভয় মিশানো ছিল। আমি বললাম, তুই ভুল শুনছিস বোধহয়। কিন্তু সত্যি কথা বলতে, আমিও গত কয়েকদিন অদ্ভুত কিছু লক্ষ্য করছিলাম। রাতে বাড়ির বাইরে থেকে পায়ের আওয়াজ আসছিল, যেন কেউ আমাদের বাড়ির চারপাশে পাহারা দিচ্ছে। রাহুল আমার কাছে আরও কাছে এসে বলল, মা, আমি আজ রাতে জানালা দিয়ে দেখলাম, একটা লোক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে কালো কাপড় পরে আছে আর মুখে কি যেন ঢেকে রেখেছে। এবার আমার শরীরে কাঁপুনি শুরু হল। তুই নিশ্চিত? একদম নিশ্চিত মা। আর শুধু তাই নয়, সে আমাদের দিকে তাকিয়েছিল। যখন আমি জানালা খুললাম তখন সে দৌড়ে পালিয়ে গেল। আমি রাহুলকে বললাম, এই কথা তোর বাবাকে বলিস না। উনি চিন্তায় পড়ে যাবেন। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম যে কিছু একটা ভুল হচ্ছে। পরের দিন সকালে আমি বাগানে গিয়ে দেখি, আমাদের ফুলের টবগুলো এলোমেলো হয়ে আছে। মাটিতে পায়ের ছাপ। আমি আরও ভালো করে দেখলাম। পায়ের ছাপগুলো আমাদের বাড়ির চারদিকে গোল করে ঘুরে গেছে। রাহুল স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমাদের পাশের বাড়ির কাকু আজ আমাকে জিজ্ঞেস করেছেন যে আমাদের বাড়িতে রাতে কি কোনো অনুষ্ঠান হয়। কারণ তিনি নাকি রাতে আলো জ্বলতে বুঝতে দেখেছেন আমাদের ছাদে গিয়ে। ছাদে আলো? কিন্তু আমরা তো ছাদে যাই না রাতে। আমি অবাক হয়ে গেলাম। রাহুল বলল, আমিও তাই ভাবছি। চলো মা, আজ রাতে আমরা লুকিয়ে লুকিয়ে দেখি কি হয়। সেই রাতে আমরা সবাই ঘুমের অভিনয় করলাম। বিপ্লব গভীর ঘুমে ছিলেন, ছোট্ট সীমাও ঘুমিয়ে পড়েছিল। আমি আর রাহুল নিচের তলার জানালার কাছে লুকিয়ে রইলাম। রাত প্রায় ১২টার দিকে হঠাৎ করে আমাদের ছাদে একটা আলো জ্বলে উঠল। আলোটা নীল রঙের, যেন কোনো টর্চলাইট। আমি আর রাহুল একে অপরের দিকে তাকালাম। মা, উপরে কে? রাহুল ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি জানি না। আমার গলা কাঁপছিল। হঠাৎ করে আমরা পায়ের আওয়াজ শুনলাম। কেউ ছাদে হাঁটাহাঁটি করছে।
আওয়াজটা একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে, যেন কেউ কিছু খুঁজছে। রাহুল বলল, মা, আমি উপরে যেতে চাই। না, একদম না। খুব বিপজ্জনক। আমি তাকে ধরে রাখলাম। কিন্তু আমাদের কৌতূহল আর থামল না। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রতিটা স্টেপে আমাদের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। ছাদের দরজার কাছে পৌঁছে আমরা শুনলাম কেউ কি যেন খনন করছে। মাটি খোঁড়ার শব্দ আসছে। আমরা দরজার ফাঁক দিয়ে উকি দিলাম। একটা লোক আমাদের ছাদে একটা গর্ত খুঁড়ছে। তার পরনে কালো পোশাক, মাথায় একটা ক্যাপ। তার হাতে একটা ছোট কোদাল। রাহুল আমার কানে ফিসফিস করে বলল, মা, উনি কি চোর? আমি ইশারায় তাকে চুপ থাকতে বললাম। আমরা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলাম। লোকটা প্রায় 10 মিনিট খোঁড়ার পর একটা কিছু বের করল। দেখতে একটা পুরনো কাঠের বাক্সের মতো। বাক্সটা খুলে সে ভেতর থেকে কিছু কাগজ বের করল। সেই কাগজগুলো আলোর নিচে পড়ে দেখতে লাগল। তারপর হঠাৎ করে সে মাথা তুলে আমাদের দিকে তাকাল। আমাদের চোখাচোখি হয়ে গেল। লোকটার মুখে একটা মাস্ক ছিল, কিন্তু তার চোখ দুটো আমি দেখতে পেলাম। খুব পরিচিত লাগছিল। লোকটা হঠাৎ করে দৌড়ে আমাদের দিকে এগিয়ে আসল। আমি আর রাহুল চিৎকার করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। বিপ্লব, বিপ্লব, আমি স্বামীকে ডাকতে শুরু করলাম। বিপ্লব ঘুম থেকে উঠে দৌড়ে এলেন। কি হয়েছে? ছাদে চোর, রাহুল চিৎকার করল। বিপ্লব একটা লাঠি নিয়ে ছাদে উঠলেন। আমরাও তার পেছনে পেছনে গেলাম। কিন্তু ছাদে কেউ নেই। শুধু মাটিতে একটা গর্ত আর চারপাশে মাটি ছড়ানো। এখানে তো কেউ নেই, বিপ্লব বললেন। কিন্তু এই গর্তটা, আমি দেখালাম। বিপ্লব গর্তের কাছে গিয়ে টর্চ জ্বালিয়ে দেখলেন। এটা কি? রাহুল বলল, বাবা, আমরা দেখেছি একটা লোক এখানে একটা বাক্স বের করেছিল। তারপর সেই বাক্স থেকে কিছু কাগজ নিয়েছিল। বিপ্লব আরও ভালো করে দেখলেন। গর্তের ভেতরে এখনও কিছু কাগজের টুকরো রয়ে গেছে। তিনি সেগুলো তুলে আনলেন। কাগজগুলো পুরনো, হলুদ হয়ে গেছে। তাতে কি যেন লেখা। আমরা নিচে এসে আলোর নিচে কাগজগুলো পড়ে দেখলাম। এটা তো আমাদের বাড়ির কাগজপত্র। বিপ্লব অবাক হয়ে বললেন, এই বাড়ির পুরনো দলিল। রাহুল জিজ্ঞেস করল, কিন্তু এসব ছাদে পুঁতে রাখা ছিল কেন? আমি কাগজগুলো আরও ভালো করে দেখলাম। একটা কাগজে লেখা, এই বাড়ির নিচে একটা গুপ্তধন রয়েছে। যে এই কাগজ পাবে সে সেই ধনের মালিক হবে। আমাদের সবার চোখ বড় বড় হয়ে গেল। গুপ্তধন? বিপ্লব বললেন, এসব কাগজে আরও কি লেখা আছে দেখি। অন্য একটা কাগজে একটা ম্যাপ আঁকা। সেই ম্যাপে আমাদের বাড়ির পুরো নকশা আর কিছু চিহ্ন দেওয়া। দেখো, এখানে চিহ্ন দেওয়া আছে। এর মানে হচ্ছে এই জায়গায় ধন পুঁতে রাখা আছে। রাহুল উত্তেজিত হয়ে বলল। সে চিহ্নটা আমাদের বাড়ির নিচের তলার স্টোর রুমের জায়গায় দেওয়া। আমি বললাম, কিন্তু যে লোকটা এসেছিল সে কি এই ধনের কথা জানত? বিপ্লব বললেন, হতে পারে। হয়তো সে ভেবেছিল আমরা ঘুমিয়ে আছি, তাই এসে কাগজগুলো নিয়ে যেতে চেয়েছিল। রাহুল বলল, তাহলে আমাদের তাড়াতাড়ি সেই ধন খুঁজে বের করতে হবে। না হলে সে আবার আসবে। পরের দিন সকালেই আমরা স্টোর রুম পরিষ্কার করতে শুরু করলাম। রুমটায় অনেক পুরনো আসবাবপত্র, বই, কাপড়চোপড় জমে আছে। সবকিছু সরানোর পর আমরা মেঝের দিকে তাকালাম। ম্যাপ অনুযায়ী এই রুমের উত্তর-পশ্চিম কোণায় চিহ্ন দেওয়া। বিপ্লব একটা হাতুড়ি দিয়ে মেঝেতে টোকা মারতে শুরু করলেন। এক জায়গায় টোকা মারতেই একটা ফাঁপা আওয়াজ এলো। এইখানে, রাহুল চিৎকার করে উঠল। আমরা সেই জায়গার মেঝের ফ্লোর ভেঙে দেখলাম। নিচে একটা লোহার বাক্স রয়েছে। বাক্সটা বেশ ভারী। বিপ্লব বাক্সটা তুলে আনলেন। বাক্সের উপরে একটা পুরনো তালা। তালাটা মরচে পড়ে গিয়ে দুর্বল হয়ে গেছে। হাতুড়ি দিয়ে একটা ঘা মারতেই তালা ভেঙে গেল। আমরা সবাই উত্তেজনায় বাক্সের চারপাশে ঘিরে দাঁড়ালাম। বিপ্লব ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুললেন। আমাদের চোখ ধাঁধিয়ে গেল। বাক্সে ভর্তি সোনার গহনা, হীরার অলংকার, পুরনো স্বর্ণমুদ্রা আর রূপোর বাসনপত্র। এত ধন! আমি অবাক হয়ে বললাম। রাহুল হাত বাড়িয়ে একটা সোনার হার তুলে নিল। মা, এটা দেখো কত সুন্দর। বিপ্লব একটা কাগজ দেখলেন যেটা সবার উপরে রাখা ছিল। কাগজে লেখা, এই ধন আমার পূর্বপুরুষেরা রেখে গেছেন। যে কেউ এই বাড়িতে বাস করবে, এই ধন তার। আমি বললাম, মানে এই ধন এখন আমাদের? বিপ্লব বললেন, মনে হচ্ছে তাই। কিন্তু আমাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ করে আমরা দরজায় টোকার শব্দ শুনলাম।
রাহুল দৌড়ে গিয়ে দেখল। ফিরে এসে বলল, মা, বাইরে পুলিশ এসেছে গি। আমাদের মন খারাপ হয়ে গেল। পুলিশ? কেন? বিপ্লব দরজা খুললেন। দুইজন পুলিশ অফিসার ভেতরে এলেন। আপনারা এই বাড়ির মালিক? একজন অফিসার জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ, বিপ্লব উত্তর দিলেন। আমরা একটা অভিযোগ পেয়েছি যে এই বাড়িতে চুরির মাল লুকানো আছে, অন্য অফিসার বললেন। আমি বিপ্লবের দিকে তাকালাম। আমরা কি অপরাধী হয়ে গেলাম? আমরা তো কোনো চুরি করিনি, আমি বললাম। আমরা জানি। কিন্তু কেউ একজন অভিযোগ দিয়েছে যে আপনাদের বাড়িতে চোরাই সোনাদানা লুকানো আছে, প্রথম অফিসার বললেন। রাহুল চুপ করে দাঁড়িয়ে রইল। আমি বুঝলাম সেই রাতের লোকটাই পুলিশকে খবর দিয়েছে। অফিসাররা পুরো বাড়ি তল্লাশি করলেন। স্টোর রুমে এসে তারা সেই বাক্স দেখলেন। এটা কি? তারা জিজ্ঞেস করলেন। বিপ্লব সব কিছু খুলে বললেন। আমরা সেই রাতের ঘটনা, কাগজপত্র পাওয়া, ম্যাপ খুঁজে পেয়ে ধন বের করার পুরো কাহিনী বললাম। অফিসাররা কাগজপত্রগুলো পরীক্ষা করলেন। ম্যাপ দেখলেন। একজন অফিসার বললেন, এই লোক আপনাদের বাড়ির আগের মালিকের আত্মীয়। সে ভেবেছিল এই ধন তার পাওনা। কিন্তু আইনত এটা আপনাদের, কারণ আপনারা এই বাড়ির বর্তমান মালিক। লোকটাকে গ্রেফতার করা হল। আর আমরা নিশ্চিন্ত হয়ে আমাদের খুঁজে পাওয়া ধন নিয়ে ভাবতে শুরু করলাম। বিপ্লব বললেন, এত টাকা আমাদের কি করে খরচ করা উচিত? আল্লাহর রহমতে পথ খোঁজা। প্রথম অধ্যায়, অন্ধকারের দিন। রাসেল নামের একটি ছেলে ছিল। বয়স তার মাত্র 25 বছর। ঢাকা শহরের একটা ছোট্ট বস্তিতে তার মা আর ছোট বোনকে নিয়ে থাকত। বাবা মারা গিয়েছিল যখন রাসেলের বয়স মাত্র 15। সেই থেকে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল রাসেল। রাসেল প্রতিদিন ভোর 5টায় উঠত। ফজরের নামাজ পড়ে বাজারে সবজি বিক্রি করত। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে একটা দোকানে কাজ করত। রাতে বাড়ি ফিরে মাগরিবের নামাজ পড়ে মাকে সাহায্য করত। এভাবেই কেটে যাচ্ছিল তার দিনগুলো। একদিন সকালে যখন রাসেল বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তার মা ডাকল। রাসেল, একটু এদিকে আয়। রাসেল মায়ের কাছে গেল। মা তার হাত ধরে বসিয়ে দিল। বেটা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমাদের দেখাশোনা করছিস। আল্লাহ তোকে বরকত দিয়েছেন। কিন্তু আমি চাই তুই একটু বেশি পড়াশোনা কর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। আম্মা, আমি এখন কিভাবে পড়াশোনা করব? আমাদের তো খরচ চালানোই কষ্ট। মা মিষ্টি হেসে বলল, আল্লাহ যদি চান তাহলে সব পথ খুলে দেবেন। তুই চেষ্টা কর। আমি আর তোর বোন কম খেয়ে হলেও তোর পড়ার খরচ জোগাড় করব। রাসেল মায়ের কথায় খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে জানত মা কত কষ্ট করে তার জন্য এই কথাগুলো বলছে। সেই দিন থেকে রাসেল মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আমি কি করব? দ্বিতীয় অধ্যায়, প্রথম পদক্ষেপ। কয়েকদিন পর রাসেল তার এক বন্ধু করিমের সাথে দেখা করল। করিম বিশ্ববিদ্যালয়ে পড়ত। করিম ভাই, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। কিন্তু আমার অবস্থা তো জানেনই কি। করিম বলল, রাসেল, তুই যদি সত্যিই চাস তাহলে উপায় আছে। সান্ধ্যকালীন কোর্স আছে। সেখানে ভর্তি হতে পারিস। আর বৃত্তির জন্য আবেদন করতে পারিস। রাসেল খুব আশান্বিত হল। সে জানত এটা খুব কঠিন হবে, কিন্তু সে চেষ্টা করতে চাইল। পরের দিন জুমার নামাজের পর রাসেল খুতবা শুনল। ইমাম সাহেব বলছিলেন, আল্লাহ তায়ালা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এই কথাগুলো শুনে রাসেলের মনে আরও বেশি সাহস এল। সে মনে মনে বলল, আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখছি। সেই সপ্তাহেই রাসেল ভর্তির ফর্ম সংগ্রহ করল। রাতে কাজ শেষে বাড়িতে এসে পড়াশোনা করতে লাগল। মা তাকে সাহায্য করত। ছোট বোন সাবিনাও তাকে উৎসাহ দিত। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। 2 মাস পরিশ্রমের পর ভর্তি পরীক্ষার দিন এল। রাসেল খুব ভোরে উঠে তাহাজ্জুদ পড়ল। আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ, আপনি যদি চান তাহলে আমাকে সফল করুন। আর যদি এটা আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে অন্য পথ দেখান। পরীক্ষার হলে গিয়ে দেখল অনেক ছাত্রছাত্রী। সবার চেহারায় উদ্বেগ। রাসেল মনে মনে সূরা ফাতিহা পড়ল এবং বিসমিল্লাহ বলে পরীক্ষা শুরু করল। পরীক্ষা শেষে রাসেল বাড়ি ফিরে মাকে সব বলল। মা বলল, আল্লাহর ইচ্ছা যা হবে তাই হবে।
আমরা শুধু চেষ্টা করতে পারি। ফলাফলের অপেক্ষায় ছিল রাসেল। এই সময়ে সে আরও বেশি নামাজ কালাম পড়তে লাগল। প্রতিদিন ফজরের পর কুরআন তেলাওয়াত করত। এক সপ্তাহ পর ফলাফল বের হল। রাসেল দেখল তার নাম মেধা তালিকায় আছে। শুধু তাই নয়, সে বৃত্তিও পেয়েছে। রাসেল খুশিতে কেঁদে ফেলল। মাকে খবর দিতেই মা আল্লাহর শুকরিয়া আদায় করল। চতুর্থ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর রাসেলের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। সকালে সবজি বিক্রি করত, বিকেলে ক্লাস করত, রাতে পড়াশোনা করত। খুবই কষ্টকর ছিল। কিন্তু রাসেল হাল ছাড়ল না। সে জানত আল্লাহ তাকে এই পথ দেখিয়েছেন কোনো কারণে। ক্লাসে রাসেল একটি মেধাবী ছেলে ছিল। তার শিক্ষকেরা তাকে পছন্দ করত। একদিন তার ইসলামের ইতিহাস বিষয়ের শিক্ষক জনাব আহমেদ সাহেব তাকে ডাকল। রাসেল, তুমি খুব ভালো ছাত্র। আমি তোমাকে একটা কাজের সুযোগ দিতে চাই। আমার একটা গবেষণা প্রকল্প আছে। তুমি সন্ধ্যায় আমার সাহায্য করতে পার। এতে তোমার কিছু টাকাও হবে গু। রাসেল খুব খুশি হল। এই কাজ পেলে তার পড়াশোনার খরচ আরও ভালোভাবে চালানো যাবে। কিন্তু একটা সমস্যা ছিল। এই কাজ করলে তাকে বিকেলের দোকানের কাজ ছাড়তে হবে। সেই আয় কমে যাবে। রাসেল বাড়িতে এসে মার সাথে কথা বলল। মা বলল, বেটা, আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন তখন অন্য দরজা খুলে দেন। তুই নতুন কাজটা নে কি? পঞ্চম অধ্যায়, জ্ঞানের পথে। রাসেল শিক্ষকের সাথে গবেষণার কাজ শুরু করল। কাজটি ছিল ইসলামিক ইতিহাস নিয়ে। রাসেল প্রতিদিন নতুন নতুন বিষয় শিখত। একদিন আহমেদ সাহেব বলল, রাসেল, তুমি জান উমর ইবনে আব্দুল আজিজ এর গল্প? জি না স্যার। তিনি ছিলেন উমাইয়া খলিফাদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ। তিনি যখন খলিফা হলেন তখন তিনি সব বিলাসিতা ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। তার স্ত্রী একদিন বলেছিল, আপনি খলিফা হওয়ার পর থেকে এত সাদামাটা হয়ে গেলেন কেন? উমর বলেছিলেন, আমি যদি সাধারণ মানুষের কষ্ট না বুঝি তাহলে তাদের ন্যায্য অধিকার দিতে পারব কিভাবে? এই গল্প শুনে রাসেলের মন ছুঁয়ে গেল। সে বুঝতে পারল যে আল্লাহ তাকে কষ্টের মধ্য দিয়ে পরীক্ষা নিচ্ছেন যাতে সে মানুষের কষ্ট বুঝতে পারে। ষষ্ঠ অধ্যায়, দানের শিক্ষা। রাসেলের আর্থিক অবস্থা একটু ভালো হচ্ছিল। বৃত্তি আর গবেষণার কাজের টাকা দিয়ে পরিবারের খরচ চলে যাচ্ছিল। একদিন জুমার নামাজের পর মসজিদে একটি ঘোষণা দেওয়া হল। আমাদের এলাকার একটি পরিবার খুব কষ্টে আছে। বাবা অসুস্থ, কাজ করতে পারছে না। 3টি ছোট সন্তান। কেউ যদি সাহায্য করতে পারেন গু। রাসেল শুনে মনে মনে ভাবল, তার নিজের অবস্থাই তো খুব ভালো না। কিন্তু মনে পড়ল একটি হাদিস, সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে গু। রাসেল সিদ্ধান্ত নিল। বাড়িতে গিয়ে মার সাথে কথা বলল। আম্মা, আমি ওই পরিবারটিকে কিছু সাহায্য করতে চাই। মা বলল, কিন্তু আমাদেরই তো খুব কম গু। আম্মা, আল্লাহ বলেছেন যে তোমরা যা ভালোবাসা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা সত্যিকারের নেকি পাবে না। আমরা 1 সপ্তাহ একটু কম খেলেই হবে। মা রাসেলের কথায় খুশি হল। তারা সেই পরিবারের জন্য কিছু চাল, ডাল আর সবজি নিয়ে গেল। পরিবারের বাবা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনাদের মঙ্গল করুন গু। এর কিছুদিন পর একটি আশ্চর্য ঘটনা ঘটল। শিক্ষক আহমেদ সাহেব রাসেলকে বলল যে তার গবেষণা কাজ এত ভাল হয়েছে যে বিশ্ববিদ্যালয় তাকে অতিরিক্ত বৃত্তি দিচ্ছে। রাসেল বুঝতে পারল আল্লাহর কথা সত্য। তোমরা আল্লাহর পথে যা খরচ কর, আল্লাহ তার চেয়ে বেশি দেন গু। সপ্তম অধ্যায়, সাফল্যের পথে। দ্বিতীয় বর্ষে রাসেল ক্লাসে প্রথম স্থান অধিকার করল। তার সব শিক্ষক তার প্রশংসা করত। একদিন রাসেলের এক সহপাঠী আরিফ এসে বলল, রাসেল ভাই, আমি খুব সমস্যায় আছি। আমার ইংরেজি খুব দুর্বল। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? রাসেল ভাবল, তার তো নিজেরই অনেক কাজ। কিন্তু তারপর মনে পড়ল রাসূল এর একটি হাদিস, সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের উপকার করে। রাসেল আরিফকে সাহায্য করতে রাজি হল। প্রতিদিন ক্লাসের পর একটু সময় দিত তাকে। আরিফের ইংরেজি ভালো হতে লাগল। সে খুব কৃতজ্ঞ ছিল রাসেলের কাছে। 1 মাস পর আরিফ রাসেলকে একটি খবর দিল। রাসেল ভাই, আমার বাবার একটি কোম্পানি আছে। উনি বলেছেন আপনাকে পার্ট টাইম কাজ দিতে পারেন। বেতনও ভালোও। রাসেল অবাক হল। সে আরিফকে শুধু সাহায্য করেছিল মানবিকতার কারণে।
কিন্তু আল্লাহ তাকে এর বিনিময় দিলেন। অষ্টম অধ্যায়, পরিবারের খবর। নতুন কাজের কারণে রাসেলের আয় বেড়ে গেল। পরিবারের অবস্থা ভালো হতে লাগল। ছোট বোন সাবিনাও স্কুলে ভালো করছিল। একদিন মা রাসেলকে ডেকে বলল, রাসেল, তোর বিয়ের কথা ভাবতে হবে গু। রাসেল বলল, আম্মা, আমি এখনও পড়াশোনা শেষ করিনি গি। হ্যাঁ, তা ঠিক। কিন্তু একটা ভালো মেয়ে দেখলে রেখে দেওয়া যায়। আমাদের পাড়ার রহিম চাচার মেয়ে ফাতিমা খুব ভালো মেয়ে, পড়াশোনাও করে কি। রাসেল জানত ফাতিমাকে। সে একটি ভালো মেয়ে ছিল, দিমদার পরিবারের মেয়ে, নিজেও নামাজ কালাম করত। রাসেল বলল, আম্মা, আমি ইস্তেখারা করে দেখি গু। রাসেল 2 দিন ইস্তেখারা করল। তার মন ভালো লাগছিল এই বিয়ের কথা ভেবে। মা রহিম চাচার বাড়িতে গিয়ে কথা বলল। তারাও রাজি হল। নবম অধ্যায়, বিবাহের প্রস্তুতি। বিবাহের প্রস্তুতি শুরু হল। রাসেল চাইল খুব সাদামাটা অনুষ্ঠান করতে। একদিন ফাতিমার বাবা রহিম চাচা এসে বলল, রাসেল বেটা, তোমার কোনো চাহিদা আছে? রাসেল বলল, চাচা, আমি কিছু চাই না, শুধু আল্লাহর রহমত চাই। রহিম চাচা বলল, ভাল কথা, কিন্তু তুমি যেটা কর সেটা খুবই কষ্টের। তুমি কি মনে কর ফাতিমা এই কষ্ট সহ্য করতে পারবে? রাসেল বলল, চাচা, আমি ফাতিমার সাথে কথা বলবো। যদি সে রাজি থাকে তাহলে ঠিক আছে গিয়ে। পরদিন রাসেল ফাতিমার সাথে পরিবারের উপস্থিতিতে কথা বলল। ফাতিমা, আমি এখনও ছাত্র। আমাদের সংসারে অনেক কষ্ট হবে। তুমি কি এই কষ্ট নিতে পারবে? ফাতিমা মিষ্টি হেসে বলল, রাসেল ভাই, আল্লাহ যদি চান তাহলে সব কষ্ট সহজ হয়ে যাবে। আর মুমিনের জীবনে কিছু কষ্ট তো থাকবেই গু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল ফাতিমা একটি বুদ্ধিমতী এবং ধৈর্যশীল মেয়ে। দশম অধ্যায়, বিবাহ। খুব সাদামাটাভাবে রাসেল আর ফাতিমার বিবাহ হল। মসজিদে আকদ হল। বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান। বিবাহের পর রাসেলের জীবনে অনেক পরিবর্তন এল। ফাতিমা খুব ভালো একটি স্ত্রী ছিল। সে রাসেলকে পড়াশোনায় সাহায্য করত, ঘরের কাজও সামলাত। ফাতিমা নিজেও পড়াশোনা চালিয়ে যেত। সে BA পাস করে একটা চাকরির চেষ্টা করছিল। একদিন ফাতিমা রাসেলকে বলল, আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছি। এতে আমাদের আয় বেড়ে যাবে গু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল আল্লাহ তাদের জন্য কত ভালো একটা পথ তৈরি করেছেন। একাদশ অধ্যায়, সামাজিক কাজ। রাসেল আর ফাতিমার আর্থিক অবস্থা উন্নতি হচ্ছিল। তারা ঠিক করল কিছু সামাজিক কাজ করবে। তারা প্রতি মাসে এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করত। এতিম বাচ্চাদের পড়ার খরচ দিত। একদিন রাসেল দেখল পাড়ার একটি বাচ্চা আব্দুর রহমান স্কুলে যায় না। রাসেল তার বাবার সাথে কথা বলল, ভাই, আব্দুর রহমান স্কুলে যায় না কেন? বাচ্চার বাবা বলল, ভাই, আমার তো স্কুলের খরচ দেওয়ার সামর্থ্য নেই গিয়ে। রাসেল বলল, আপনি চিন্তা করবেন না, আমি তার পড়ার খরচ দেব। এভাবে রাসেল বেশ কয়েকটি বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিল। দ্বাদশ অধ্যায়, গ্র্যাজুয়েশন। 3 বছর পরিশ্রমের পর রাসেল গ্র্যাজুয়েশন সম্পন্ন করল। সে তার ব্যাচে 3য় স্থান অধিকার করল। স্নাতক হওয়ার পর রাসেল একটা ভালো চাকরি পেল, একটা বেসরকারি সংস্থায় প্রোগ্রাম অফিসার হিসেবে। প্রথম বেতন পাওয়ার দিন রাসেল মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল। আম্মা, আল্লাহর রহমতে আজ আমি সফল হয়েছি। এটা সব আপনার দোয়ার বরকত। মা কেঁদে ফেল। আল্লাহ তোকে আরও বরকত দিন গু। রাসেল তার প্রথম বেতনের অনেকটা টাকা দিয়ে মাকে একটা সোনার আংটি কিনে দিল। বাকি টাকা দিয়ে এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করল। ত্রয়োদশ অধ্যায়, সন্তানের আগমন। বিয়ের 2 বছর পর ফাতিমা গর্ভবতী হল। রাসেল খুব খুশি হল। সে আল্লাহর কাছে দোয়া করত যেন সন্তান নেক হয়। একদিন রাত 2টার সময় ফাতিমার প্রসব ব্যথা উঠল। রাসেল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। কয়েক ঘণ্টা পর একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম হল। রাসেল খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা ছেলের নাম রাখল ইউসুফ। ইউসুফ খুব সুন্দর একটি বাচ্চা ছিল। রাসেল প্রতিদিন তার কানে আজান দিত, কুরআনের আয়াত পড়ে শোনাত। চতুর্দশ অধ্যায়, নতুন পরিকল্পনা। ইউসুফের জন্মের পর রাসেল আর ফাতিমা ভাবতে লাগল কিভাবে তাদের ছেলেকে একটি ভালো মুসলমান হিসেবে গড়ে তুলবে। রাসেল বলল, ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা পায়। আমরা তাকে হাফেজ বানাবো।
ফাতিমা বলল, হ্যাঁ, এটা খুব ভালো পরিকল্পনা। আর আমি চাই সে যেন দুনিয়ার শিক্ষাও ভালো করে নেয় গু। তারা সিদ্ধান্ত নিল ইউসুফ একটু বড় হলে তাকে একটি ভালো ইসলামী স্কুলে ভর্তি করাবে। এদিকে রাসেলের কাজেও উন্নতি হচ্ছিল। তার বস তাকে খুব পছন্দ করত। কারণ রাসেল খুব সৎ এবং পরিশ্রমী ছিল। একদিন রাসেলের বস মিস্টার করিম তাকে ডাকল। রাসেল, আমি তোমাকে একটা নতুন প্রকল্পের দায়িত্ব দিতে চাই। এটা গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য। তুমি কি আগ্রহী? রাসেল বলল, জি স্যার, আমি আগ্রহী গো। তাহলে তোমাকে একটা গ্রামে গিয়ে কাজ করতে হবে। সেখানে স্কুল বানানো, স্বাস্থ্যসেবা দেওয়া এসব। রাসেল ভাবল, এটা তো খুব ভালো একটা কাজ। মানুষের সেবা করার সুযোগ। ৫০ অধ্যায়, গ্রামের কাজ। রাসেল পটুয়াখালীর একটা গ্রামে গেল কাজ করতে। গ্রামের নাম ছিল সুন্দরপুর। খুব সুন্দর একটা গ্রাম, কিন্তু অনেক সমস্যা ছিল। গ্রামে পৌঁছে রাসেল দেখল এখানে কোনো উন্নত স্কুল নেই। স্বাস্থ্যকেন্দ্রও নেই। রাস্তাঘাট খারাপ। রাসেল প্রথমে গ্রামের মানুষদের সাথে কথা বলল। তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করল। গ্রামের প্রধান হাজী সাহেব বলল, বেটা, আমাদের অনেক সমস্যা। বাচ্চাদের পড়াশোনার জন্য শহরে পাঠাতে হয়। আর অসুখ বিসুখ হলে অনেক দূরে যেতে হয় গিয়ে। রাসেল বলল, হাজী সাহেব, আমরা ইনশাআল্লাহ এসব সমস্যার সমাধান করব। কিন্তু আপনাদের সবার সাহায্য লাগবে গু। রাসেল প্রথমে একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করল। গ্রামের মানুষদের সাথে নিয়ে একটা জায়গা ঠিক করল। কাজ শুরু করার আগে রাসেল একটা জামাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ, আপনি এই কাজে আমাদের সাহায্য করুন গো। ৬০ অধ্যায়, বাধাবিপত্তি। স্কুল বানানোর কাজ শুরু হল। কিন্তু কিছু সমস্যা দেখা দিল। গ্রামের কিছু প্রভাবশালী লোক এই প্রকল্পের বিরোধিতা করতে লাগল। একদিন রাসেল জানতে পারল যে স্থানীয় একজন রাজনৈতিক নেতা আলতাফ সাহেব বলেছেন যে এই প্রকল্প তার অনুমতি ছাড়া হতে পারবে না। রাসেল ভাবল, এই সমস্যার সমাধান করতে হবে। সে আলতাফ সাহেবের সাথে দেখা করতে গেল। আসসালামু আলাইকুম আলতাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমিই নাকি ওই নতুন অফিসার? জি ভাই, আমি রাসেল। আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম গু। কি ব্যাপার? আমরা এই গ্রামে একটা স্কুল বানাতে চাচ্ছি। শুনলাম আপনি বিরোধিতা করছেন গু। আলতাফ সাহেব একটু রাগত স্বরে বলল, দেখ ভাই, এই এলাকায় আমার প্রভাব আছে। আমার সাথে কথা না বলে কিছু করা যায় না। রাসেল বুঝতে পারল আলতাফ সাহেব মনে করছেন তার ক্ষমতা চ্যালেঞ্জ হচ্ছে। রাসেল বিনয়ের সাথে বলল, ভাই, আমি আপনাকে অসম্মান করার জন্য আসিনি। আসলে আমি চাই আপনি এই প্রকল্পে আমাদের সাহায্য করুন। আপনার অভিজ্ঞতা আর নেতৃত্ব আমাদের অনেক কাজে লাগবে গি। আলতাফ সাহেব একটু চিন্তা করল। রাসেলের বিনয়ী আচরণে তার মন নরম হল। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু সব কিছু আমার সাথে পরামর্শ করে করতে হবে গু। রাসেল খুশি হল। সে বুঝতে পারল যে বিনা আর সম্মানের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। ৭০ অধ্যায়, স্কুল প্রতিষ্ঠা। আলতাফ সাহেবের সহযোগিতায় স্কুল বানানোর কাজ দ্রুত এগিয়ে চল। গ্রামের সবাই মিলে হাত লাগাল। ৬ মাস পর একটি সুন্দর প্রাথমিক স্কুল তৈরি হল। রাসেল ঢাকা থেকে কিছু শিক্ষক এনে নিযোগ দিল। স্কুল উদ্বোধনের দিন গ্রামের সবাই এল। হাজী সাহেব বলল, রাসেল বেটা, তুমি আমাদের গ্রামে আলো নিয়ে এসেছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন গু। রাসেলের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে এই কাজের জন্যই পাঠিয়েছেন। স্কুলে ভর্তির জন্য অনেক বাচ্চা এল। রাসেল দেখল যে অনেক গরিব পরিবারের বাচ্চারা বইখাতা কিনতে পারছে না। রাসেল সিদ্ধান্ত নিল যে গরিব বাচ্চাদের বিনামূল্যে বইখাতা দেবে। তার নিজের বেতনের টাকা দিয়েই এই খরচ চালাল। অষ্টাদশ অধ্যায়, স্বাস্থ্যসেবা। স্কুলের পর রাসেল গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র করার পরিকল্পনা করল। এই কাজটা আরও কঠিন ছিল। রাসেল ঢাকা গিয়ে একজন ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার সাহেব বলল, আমি সপ্তাহে একবার আসতে পারব। কিন্তু একজন নার্স সব সময় থাকতে হবে গি। রাসেল গ্রামে ফিরে এসে সবার সাথে কথা বলল। গ্রামেই একটি মেয়ে ছিল সালমা, যে নার্সিং ট্রেনিং নিয়েছিল কিন্তু কাজ পাচ্ছিল না। রাসেল সালমার বাবার সাথে কথা বলল। চাচা, সালমা যদি এই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করে তাহলে গ্রামের অনেক উপকার হবে গো। সালমার বাবা রাজি হল। সালমাও খুশি হল যে সে নিজের গ্রামেই কাজ করতে পারবে। ৩ মাস পর স্বাস্থ্যকেন্দ্র চালু হল।
প্রথম দিনেই অনেক রোগী এল। একটি বুড়ি এসে রাসেলের হাত ধরে বলল, বেটা, তুমি আমাদের জন্য কি করেছ? আল্লাহ তোমার মঙ্গল করুন গো। 49 অধ্যায়, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ। গ্রামে কাজ করতে গিয়ে রাসেল পরিবার থেকে দূরে থাকতে হতো। মাসে একবার বাড়ি যেত। একদিন ফাতিমা ফোন করে বলল, রাসেল, ইউসুফ তোমার জন্য খুব কাঁদে। তুমি কি একটু বেশি বাড়িতে থাকতে পার? রাসেল মনে মনে কষ্ট পেল। সে জানত পরিবারের জন্য সময় দেওয়া খুব জরুরি। কিন্তু গ্রামের কাজও ছেড়ে দেওয়া যায় না। সেই রাতে রাসেল অনেক চিন্তা করল। সে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আমি কি করব? পরিবারের দায়িত্ব আছে, আবার মানুষের সেবার দায়িত্বও আছে কি। পরদিন সকালে ফজরের নামাজের পর রাসেল কুরআন খুল। তার চোখে পড়ল একটা আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন গু। রাসেল বুঝতে পারল আল্লাহ কোনো না কোনো উপায় করে দেবেন। সেই দিনই দুপুরে রাসেলের বস করিম সাহেব ফোন করল। রাসেল, তোমার কাজ দেখে আমি খুব খুশি। আমি চাই তুমি ঢাকায় ফিরে এস। তোমাকে প্রমোশন দেব। আর এই গ্রামের প্রকল্প তুমি ঢাকা থেকে পরিচালনা করতে পারগো। রাসেল খুব খুশি হল। এটাই ছিল তার সমস্যার সমাধান। 20 অধ্যায়, ঢাকায় প্রত্যাবর্তন। ঢাকায় ফিরে এসে রাসেল পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারছিল। ইউসুফ তখন 3 বছরের হয়েছে। খুব সুন্দর বাচ্চা। রাসেল প্রতিদিন ইউসুফকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। আর গল্প বলত নবীদের জীবনী। একদিন ইউসুফ বলল, আব্বা, আমি বড় হয়ে আপনার মতো মানুষের সেবা করব গু। রাসেলের চোখে পানি এল। সে বুঝতে পারল সন্তানের উপর বাবার প্রভাব কত গভীর। এদিকে রাসেলের কাজেরও অনেক উন্নতি হল। সে এখন একটা বিভাগের প্রধান। অনেক প্রকল্প তার তত্ত্বাবধানে চলছে। কিন্তু সাফল্যের মধ্যেও রাসেল তার আসল লক্ষ্য ভুলে যায়নি। সে নিয়মিত দান খরাত করত। গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিত। 21 অধ্যায়, সাম্প্রদায়িক সেবা। রাসেল দেখতে পেল ঢাকা শহরেও অনেক সমস্যা আছে। বস্তিতে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার মান খুব খারাপ। সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটা ছোট সংগঠন তৈরি করল। নাম দিল সেবা সংস্থা গু।